ক্যালকেরিয়া ফস আছে না, ক্যালকেরিয়া ফসের পেশেন্টগুলো কিন্তু দেখা যাচ্ছে যে একরকম, আবার ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টগুলো আর এক রকম। ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টকে যেমন মনে করেন যে আপনি ওর শরীরে হাত দিয়ে চাপ দিবেন মনে হবে হাড়ই নাই, ঠিক আছে। ঠিক অনেকটাই দেখা যাচ্ছে এরকম এর পেশিগুলো এরকম শিথিল হবে, থলথলে হবে। কিন্তু এখানে মুখমণ্ডল বিবর্ণ, অনেকটা মমের মতো। এই পেশেন্টগুলো সাধারণত কোনগুলো হয় আমরা দেখি, আমাদের বাস্তবতায় যেটা দেখি সেটা হচ্ছে থ্যালাসেমিয়ার পেশেন্ট আমরা পাই না অনেক সময়। আমাদের সমাজে অনেক থ্যালাসেমিয়ার পেশেন্ট গুলো আছে। যদি কেউ যদি থ্যালাসেমিয়ার পেশেন্ট যদি দেখে যদি থাকেন, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার এসিডাম, এই অ্যাসিটিক অ্যাসিডের সাথে আপনি মিল পাবেন, ঠিক আছে, একটা ব্যাপার। আর একটা, আমরা এখানে যে ওষুধটা এর ইন্ডিকেট যেটা করা হয়েছে সেটা হচ্ছে ফেরামমেট। ফেরামমেট ফেরামমেটের একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে, একটা মানসিক লক্ষণ আমি যদি এখানে যদি বলি, সেটা হচ্ছে ফেরামমেটের পেশেন্ট প্রবাহমান যদি কোনো জল প্রপাত যদি দেখে বা জল যদি দেখে, কোনো স্রোত যদি দেখে, এটা দেখলে তার মাথা ঘুরে যাবে, এর মাথা ঘুরবে। এটা একটা চমৎকার একটা লক্ষণ, এবং সে তুচ্ছ কোনো শব্দ অসহ্য তার, ঠিক আছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, জি এই স্যার। একটা ব্যাপার থাকবে। এবং সেই সাথে জি, আর আর একটা ব্যাপার হচ্ছে, যদি আমরা ক্লিনিক্যালি যদি টেস্ট যদি করি, এই পেশেন্টের হচ্ছে শরীরে হচ্ছে লোহিত রক্তকণিকার পরিমাণটা কম, কিন্তু শ্বেত রক্তকণিকার পরিমাণটা বেশি থাকে। শ্বেত রক্ত, এবং যখন এই আপনার হচ্ছে ফেরামাইটের পেশেন্টের আরেকটা গুরুত্বপূর্ণ একটা লক্ষণ আছে, কোনো কিছু যখন আহার করবে সেই সময় তার বাহ্যের বেগ হবে। খাবার সময় আপনি অনেক সময় অনেক পেশেন্ট পাবেন কি হয়েছে, খাইতে বসছে, খাইতে বসে খাইতে খাইতে টয়লেটে দৌড় দিয়ে দিয়েছে, খাবার তার হয় নাই কিন্তু, ঠিক আছে। এটা ফেরামেটের একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর এই যে আমরা যেটা রক্তহীনতা যে ব্যাপারটা দেখছি, মমের মতো ফ্যাকাশে বিবর্ণ যে ব্যাপারটা, এটা আপনার ফেরামেটের পেশেন্ট গুলো সাধারণত এটা অধিকাংশ ক্ষেত্রেই মেয়ে মানুষটা বেশি হয়। কি হয়, মেয়ে মানুষের ক্ষেত্রে এটা থাকে, এদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি হবে, তো এদের ক্ষেত্রে দেখা যাবে যে সে ক্ষেত্রে অনেক বেশি মানে শীর্ণতাও থাকবে, এবং সেই সাথে দুর্বলতা থাকবে, রক্তহীনতা তো আছেই, ঠিক আছে। এই এরকম যদি দুর্বল যদি থাকে এবং শীর্ণ যদি থাকে, সেই সাথে রক্তহীনতার লক্ষণ যদি পাওয়া যদি যায়, তাহলে এটা মহিলাদের যে পরম বন্ধুর কথা বলা হয়েছে, এটা মাথায় রাখবেন, মমের মতো ফ্যাকাশে যদি হয়। আর আর এর এটা হচ্ছে এই রুগী, এটা যে মহিলা যে রুগী, সেই রুগীর ক্ষেত্রে দেখেন, আমরা সাধারণত জানি আমাদের যে মহিলাদের ঋতুস্রাব সাধারণত দেখা যায় যে কিছুটা অনেকের ক্ষেত্রে কালচে হয়, লালচে হয়, তাই না, অনেকের ক্ষেত্রে উজ্জ্বল লাল বর্ণ হয়। কিন্তু এই যে ফেরামমেটের পেশেন্টের হচ্ছে ঋতুস্রাব হবে বিবর্ণ, অনেকটা জলের মতো এবং দুর্বল কারক। এটা যে এর যে ঋতুস্রাবের কারণে সে হচ্ছে দুর্বল হয়ে যাবে, কেমন জলের মতো কালার, ঠিক আছে। এবং এর কারণে সে অনেক বেশি দুর্বল হয়ে যাবে। এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফেরামেটের খুব সুন্দর একটা ব্যবহার আছে এখানে। এবং এই ফেরামেটের ফেরামেটের আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে এখানে, জ্বরের একটা গুরুত্বপূর্ণ একটা কথা যদি আমি যদি বলি, ফেরামেটের জ্বর কিন্তু আমাদের লাইকোপোডিয়ামের মধ্যে বিকেলবেলা আসে, বিকেল 4টার সময় আসে, ঠিক আছে। সেই সময় 4টার সময় প্রচন্ড পরিমাণ শীত করবে এবং জ্বর আসবে, অনেক সময় আপনি ফেরামেট এটা পেয়ে যেতে পারেন, ঠিক আছে। তো ফেরামেট সম্পর্কে এই সংক্ষিপ্ত পরিসরে আমি বললাম। তাহলে আমরা এখানে দেখব কি, আরো এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। ফেরামেটের পেশেন্টরা অনেক সময় দেখা যাচ্ছে যে এক মুখ খাদ্য নিয়েছে, মুখে মুখ ভরে দেখা যাচ্ছে যে বমি তার চলে আসবে, অনেক সময় বমি চলে আসে, এবং কিছু খাওয়া মাত্রই বমি হয়, কিছু খাওয়া মাত্রও বমি হতে পারে। এটা দেখা যাচ্ছে অনেক সময় আমাদের গর্ভকালীন অনেক সময় পেশেন্ট গুলো পাই, কোনো কিছু খাইছে, খাওয়া মাত্রই দেখা যায় বমি হয়েছে, ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ যে কথাটা বললাম, কোনো কিছু পানাহার করতেছে, পানাহার করতে করতে সেই সময় তার টয়লেটের বেগ চলে আসবে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলোর দিকে লক্ষ্য রাখবেন। আর ক্লিনিক্যাল যদি টেস্ট যদি যদি আপনি যদি পান, দেখবেন যে ওই পেশেন্টের হচ্ছে শরীরে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম, কিন্তু দেখা যাচ্ছে শ্বেত রক্তকণিকার পরিমাণটা বেশি, ঠিক আছে। তো আপনারা এই জায়গাতে তাহলে এখানে বুঝতে পারলেন যে আমরা এখানে অ্যাসিটিক অ্যাসিডের সাথে এই জায়গাটা আমরা হচ্ছে সুন্দরভাবে এই জায়গাটা আমরা ইয়ে করতে পারি। তো ঠিক আছে, ধন্যবাদ, সামনের দিকে এগিয়ে যান স্যার। ধন্যবাদ স্যার। আমরা একটু আবার উপর থেকে আসছি, কারণ আমি রেকর্ড করছিলাম, আমার রেকর্ড করার কথা মনে ছিল না। তো অ্যাসিটিকাম অ্যাসিডাম পড়ছি আমরা। অ্যাসিটিক অ্যাসিড বলা হয়, কমন নেম গ্লাসিয়াল
অ্যাসিটিক অ্যাসিড, যেটা সায়েন্টিফিক নেম C4H3O3। আর আমরা রবীন্দ্রনাথ স্যারের 4 কথা প্রথমেই রেখেছি। তো 4 কথার প্রথম কথা হলো প্রচুর প্রস্রাব, প্রবল পিপাসা ও অরুচি। দ্বিতীয় কথা হলো দারুণ দুর্বলতা ও শ্বাসকষ্ট। তৃতীয় কথা জ্বরে পিপাসা নাই, কিন্তু অন্যান্য রোগের সাথে প্রবল পিপাসা। চতুর্থ কথা রক্তস্রাব, সুদ, বহুমূত্র, ক্ষয়দোষ, যক্ষ্মা রোগীর বাম চোখে রক্তবর্ণ দাগ। তো আমরা এটা এখান থেকে দেখেছি নরেন্দ্রনাথ স্যারের 4 কথা। আর মডালিটিসটা এলেন স্যারের বইয়ে নেই, আমি অন্যান্য বই থেকে নিয়ে এসেছি, 2টা বই থেকে। এইভাবে আমি আগে বলেছি যে আমরা কম্পারেটিভ একটা ম্যাথমেটিকা তৈরি করছি, অনেকগুলো ম্যাথমেটিকা মিলিয়ে। সেটার জন্য একটা ট্রায়াল দিয়েছিলাম। তো এখানে অ্যাগ্রাভেশনে আমাদের লিপি স্যার বলছেন যে সে চিত হয়ে শুইলে তার ব্যাকে, মানে ফ্রম লেইং অন দি ব্যাক, মানে চিত হয়ে শুইলে তার অ্যাগ্রাভেশন হয়। আর ডিউরিং নাইট এন্ড ইটিং, আফটার ইটিং, রাতে অ্যাগ্রাভেশন হয় আর খাওয়ার পরে অ্যাগ্রাভেশন। তাহলে অ্যাগ্রাভেশন কখন কখন হয়? তার চিত হয়ে শুইলে, রাতে এবং খাওয়ার পরে। এটা লিপি স্যার বলতেন। আর তার এই যেটা আর বার্বেলন স্যার বলেছেন, ফ্রান্স বার্বেলন স্যার, যে একই কথা বলেছেন যে তার চিত হয়ে শুইলে, রাতে এবং খাওয়ার পরে। আর এখানে তাপ আদৌ সহ্য করতে পারে না, এটা লেখকের নামটা লিখতে ভুলে গিয়েছিলাম, এটা সম্ভবত নীলমণি ঘটক স্যার বলেছেন। আর এমুলেশনে আমরা দেখতে পাচ্ছি যে সে যেহেতু চিত হয়ে শুইতে পারে না, তাই সে উপর হয়ে শুইলে তার উপশম। উপর হয়ে শুইলে, ফ্রম লেইং অন দি বেলি, বেলিতে তার পেটের মধ্যে, যেটাকে আবার ফ্রান্স ভার্বুলেন স্যার বলেছেন লেইং অন অ্যাবডোমেন, মানে একজন বলেছেন বেলি, একজন বলেছেন অ্যাবডোমেন। লেইং অন বেলি, লেইং অন অ্যাবডোমেন। আর তাই সে লিপি স্যার বলছেন যে ডিউরিং রেস্ট তার এমুলেশন হয়, সে রেস্ট নিলে, বিশ্রাম নিলে, এবং ইন দি ডে টাইম, দিনের বেলা, যেহেতু রাতে গ্রাভিটেশন হয় তাহলে দিনের বেলা উপশম হয়। আর এই এই কথাগুলো দুজন একই রকম বলেছেন, ফ্রান্স বার্বুলেন স্যার আর লিপি স্যার, যে চিত উপর হয়ে শুলে উপশম এবং দিনের বেলা উপশম। তো ঠান্ডা ভালো লাগে, নীলমণি ঘটক স্যার এমুলেশনে বলেছেন যে ঠান্ডায় সে ভালো থাকে। তো কনস্টিটিউশন আমরা পড়লাম, অ্যাডাপ্টেড টু পেল ইন পারসন উইথ লাক্স ফ্লেভি মাসলস, ফেট পেল ওয়াক্সি। যে অ্যাসিটিক অ্যাসিড এমন মানুষদের জন্য উপযোগী যারা সাধারণত ফ্যাকাশে, হালকা গরনে, যাদের পেশি শিথিল ও থলথলে, যাদের মুখমণ্ডল বিবর্ণ ও অনেকটা মোমের মতো মসৃণ। তো যাদের মুখমণ্ডল বিবর্ণ এবং মোমের মতো মসৃণ, স্যার এটা কিন্তু অলরেডি তুলনামূলক আলোচনা করেছেন ফেরামেটের সাথে, আপনারা শুনেছেন। আর এই ওষুধটা এটা স্যার আজকে তুলনামূলক করেননি, কারণ এটা গতকালকে আমরা আলোচনা করেছি। অ্যাপ্লুটেনাম, আয়োডিয়াম, সেনিকুলা, টিউবারকুলিনাম, অ্যাসিটিক অ্যাসিড, এগুলোর সাথে গতকালকে স্যার এটা এই মেরাসমাস নিয়ে অলরেডি তুলনামূলক আলোচনা হয়ে গেছে অ্যাপ্লুটেনামের যে ক্লাসে আমাদের গতকালকে। তো এটা যেটা রয়েছে মেরাসমাস এন্ড আদার ওয়াস্টিং ডিজিজ অফ চিলড্রেন, শিশুদের কথা বলা হয়েছে, যে শিশুদের মেরাসমাস এবং অন্যান্য ওয়াস্টিং ডিজিজ, মানে ক্ষয় রোগের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। শিশুদের মেরাসমাস এবং অন্যান্য ক্ষয় রোগের ক্ষেত্রে এটা ব্যবহার হয় শিশুদের জন্য শুধু। তো ফিজিক্যাল জেনারেলে চলে যাচ্ছি আমরা। ফিজিক্যাল জেনারেল প্রথমে বলা হয়েছে হেমুরেজ। হেমুরেজ হলো কি? রক্তস্রাব। আর হেমোরয়েড হলো কিন্তু অর্শ। এই দুটা একটু আমরা খেয়াল রাখবো। প্রায় সিমিলার আমাদের এটার বানান এবং উচ্চারণ। তো হেমোরেজটা হলো রক্তস্রাব। হ্যাঁ, রক্তস্রাব, ঋতুস্রাব না, রক্ত বের হওয়া শরীর থেকে। যেটার কথা আমাদের আহ, এই আমাদের নরেন্দ্রনাথ স্যারও বলেছেন যে রক্তস্রাব, এই যে এখানে দেখতে পাচ্ছি চতুর্থ কথার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রক্তস্রাব। এটা কিন্তু আমাদের নরেন্দ্রনাথ স্যারও বলেছেন রক্তস্রাব। সেই কথাটাই এখানে আবার ফিজিক্যাল জার্নালে আমাদের এলেন স্যার বলছেন যে হেমোরেজ। Hemorrhage from every mucus outlet, every mucus outlet, মানে যে শরীরের যেসব যেসব দাঁত দিয়ে শৈশিক ঝিল্লি বের হয়, সেগুলো সবগুলো থেকে তার কিন্তু এই রক্তস্রাব হতে পারে, হয়। দেহের শৈশিক ঝিল্লিযুক্ত পথ, যেমন নাক, গলা, নোজ, ঠিক কোনগুলো কোনগুলো বলছেন যে নোজ, থ্রট, লাংস, স্টমাক, বয়েল, ইউটেরাস, এগুলো থেকে। মানে নাক, গলা, ফুসফুস, পাকস্থলী, অন্ত্রনালী, জরায়ু হতে রক্তক্ষরণ হয়। এগুলো থেকে, এগুলো এগুলো হলো শৈশিক ঝিল্লিযুক্ত পথ। এগুলো এভরি মিউকাস আউটলেট, প্রত্যেকটা মিউকাস আউটলেট যেগুলো দিয়ে স্রাব বের হয়, ঝিল্লি বের হয়, ফ্ল্যাশটা বের হয়, সেগুলো সেগুলো দিয়ে রক্তক্ষরণ হয়। তো এটার সাথে ফেরামেট এবং মিলিফুলিয়ামের, আমরা জানি যে মিলিফুলিয়াম রক্তস্রাবের জন্য খুব ভালো ঔষধ। তো ফেরামেট এবং মিলিফুলিয়ামের সাথে অ্যাসিটিক অ্যাসিডের তুলনা করতে বলেছেন, যে এই এই কথাটার সাথে যে শরীরের প্রত্যেকটা মিউকাস আউটলেট দিয়ে রক্তস্রাব বের হয়,
কিছু উদাহরণ দিলেন স্যার, নাক, গলা, ফুসফুস, পাকস্থলী, অন্ত্রনালী, জরায়ু হতে রক্তক্ষরণ হয়। এটা আমরা এই ৩টা রেমেডির সাথে এসে ঠিক আছি। ফেরামমেট এবং মিলিফুলিয়াম পার্থক্য স্যারের কাছ থেকে শুনবো আমরা। আর তারপর বলছেন যে মেট্রোরেজিয়া। মেট্রোরেজিয়াটা কি? যেটা জরায়ু থেকে অতিরিক্ত রজস্রাব, এটা কিন্তু ঋতুস্রাবের কথা বলা হচ্ছে, যেটা আমাদের মা বোনদের হয়ে থাকে। সে মেট্রোরেজিয়া যেটা জরায়ু থেকে অতিরিক্ত ঋতুস্রাব হবে, জরায়ু থেকে অতিরিক্ত ঋতুস্রাবকে মেট্রোরেজিয়া বলে। তো অতিরিক্ত ঋতুস্রাবের লক্ষণও এসিটিক অ্যাসিডে রয়েছে। আর ভিকারিয়াস, যেটা বিকল্প ঋতু। ভিকারিয়াস মানে কি? বিকল্প ঋতু। বিকল্প ঋতু মানে ঋতুস্রাবের যে সময় হয়, ঋতুস্রাবের সময় তার ঋতুস্রাব না হয়ে কি হয়, সেটা নাক হতে সেটা বিকল্প ঋতুস্রাবের এটা এখানে স্যার নিচে বলেছেন যে এটা একটা নোট লিখেছেন যে ভিকারিয়াস বলতে কি বোঝায়। ভিকারিয়াসটা হলো বিকল্প ঋতুস্রাব। সেটা কি? মাসিকের সময় জরায়ু থেকে রক্তস্রাব না হয়ে শরীরের অন্য কোথাও থেকে রক্তস্রাব হলে, ঋতুস্রাব হওয়ার কথা যে যেভাবে হওয়ার কথা সেভাবে না হয়ে শরীরের অন্য জায়গা থেকে তার রক্ত বের হচ্ছে, নাক থেকে বা মুখ থেকে বা প্রস্রাবদ্বার দিয়ে, মলদ্বার দিয়ে, তার মানে তার ঋতুস্রাব না হয়ে রক্তস্রাব বের হচ্ছে, এটাই ভিকারি। কোন সময় হচ্ছে? মাসিকের যখন সময় হয়েছে, মাসিক না হয়ে এটা হচ্ছে। তো এটা এই লক্ষণটা কিন্তু নামে রয়েছে। আর ক্রোমাটিক টেক্সটিস রয়েছে, তার ক্রোমাটিক টেক্সটিস। তো এটার কথা বলছে যে স্যার ক্রোমাটিক ইপিস্টেক্সিসের এখানে স্যার অনুবাদটা করেননি। ক্রোমাটিক ইপিস্টেক্সিসটা রয়েছে এখানে, এটার অনুবাদটা স্যার এই জন্যই আমরা আবার রিভিশন দিচ্ছি, যেটা আবার ফাইনাল করতে হবে। আমি আমাদের আমির স্যারকে বলেছি, স্যার অনেকগুলোতে অনুবাদ সঠিক হয়নি, অনেকগুলো অনুবাদ ছেড়ে গিয়েছেন। তো এই জন্য আমরা এটা একটু দেখছি, এটা আমাদের এপিস্টেক্সিস বলতে কি বোঝায় আমরা একটু দেখছি, আপনারা একটু অপেক্ষা করেন। এটাকে আবার আমরা চূড়ান্ত করব ইনশাল্লাহ, যে কম্বাইন্ড রেমেডিতে এটা চূড়ান্ত হবে ইনশাল্লাহ। স্যার 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 এটা এপিস্টেসিস হচ্ছে নাক দিয়ে রক্তক্ষরণটা, ঠিক আছে? আপনার ওখানে কি আসছে? আমি হ্যাঁ আচ্ছা, জি স্যার, জি স্যার। নো ব্লিডিং, ব্লিডিং ফ্রম নোজ, ব্লিডিং ফ্রম নোজ জি ইপিস্টেক্সিস, এটা ব্লিডিং ফ্রম নোজ, হ্যাঁ। এটা বলা হয়েছে। নাক থেকে রক্তপাত, এটার কথা বলা হয়েছে, নাক থেকে রক্তপাত। তো এইটাও রয়েছে, নাক থেকে রক্তপাত। এটা ঠিক হচ্ছে আছে স্যার এখানে টেউরেমেটিক, মানে টেউরেমেটিক হচ্ছে এপিস্টেক্সিস হলো আঘাতজনিত কারণে নাক থেকে রক্তপাত, ঠিক আছে? জি স্যার। এখানে আঘাতের ব্যাপারটা যখনই আসছে তখন আমরা সাধারণত জানি যে আঘাতের সর্বপ্রথম আমরা মেডিসিন যেটা আর্নিকাকে মনে করে থাকি। তো এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার আর্নিকাটাও খুব গুরুত্বপূর্ণ একটা রেমেডি। এই অ্যাসিটিক অ্যাসিডের পাশাপাশি দেখা যাচ্ছে সাধারণত সবাই আঘাতজনিত কারণে যদি হয়ে যায়, সর্বপ্রথমে আমরা হচ্ছে আর্নিকাকেই ব্যবহার করে থাকি, ঠিক আছে? জি স্যার। তার পরবর্তীতে যদি সেটা যদি না হয় তাহলে আমরা অ্যানাদার জায়গাগুলো খুঁজে থাকি আর কি। আমি আমার ব্যক্তিগত কথাটা বলছি এবং আমার ওস্তাদের ক্ষেত্রে এরকমই দেখেছি আর কি। হ্যাঁ, জি স্যার। তো এইটা হলো অবস্থা। আমি আমি স্যার উপরে দুইটা মেডিসিন গুলোর একটু ডিফারেন্স করে দিব স্যার। জরায়ুতে রক্তক্ষরণের একটা ব্যাপার ছিল। হ্যাঁ হ্যাঁ জি স্যার, স্যার। হ্যাঁ করতে পারেন স্যার। জি স্যার, করতে পারেন স্যার। আচ্ছা, এখানে দেখুন, এখানে ফেরামমেট আমরা তো দেখে আসছি। ফেরামমেটের রক্তটা কেমন হবে? ফ্যাকাশে হবে, জলপ্রদ হবে, হ্যাঁ, জলের মতো হবে। এই একটা ব্যাপার আমরা দেখে আসছি। আর ওর মানসিক লক্ষণগুলোর মধ্যে আমি কি দেখছি যে খুব অল্প শব্দে সে হচ্ছে বিরক্ত বোধ করে, সে শব্দ সহ্য করতে পারে না। বহমান কোনো স্রোত বা দেখলে তার মাথা ঘুরে, একটা ব্যাপার। সে পেল থাকবে, সে রক্তহীন থাকবে, এটা তার মুখ চোখের দিকে তাকালেই বোঝা যাবে, মোমের মতো দেখা যাচ্ছে ফ্যাকাশে, একটা ব্যাপার থাকবে। তাহলে এখানে ফেরামেটের রক্তটা কেমন হবে? জলপ্রতর, ঠিক আছে? এখানে লাল বা কালো বা এনাদার হবে না, ঠিক আছে? আর মিলিফোলিয়ামের ব্যাপারটা হবে, মিলিফোলিয়ামের রক্তটা হবে উজ্জ্বল লাল বর্ণ, টকটকে লাল বর্ণ হবে, ঠিক আছে? এর এটা হলো গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর সেই সাথে তার সমস্ত শরীর হচ্ছে মানে
অত্যন্ত উত্তপ্ত মনে হতে পারে, ঠিক আছে, আবার অনেক সময় উত্তপ্ত নাও হতে পারে। তবে যদি এটা যদি উজ্জ্বল লাল বর্ণের যদি যদি হয়, আপনার হচ্ছে রক্তস্রাব যদি হয়, তাহলে এই ক্ষেত্রে মিলিফোলিয়ামটা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে থাকে, ঠিক আছে। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে কি পাবো, অনেক সময় আমরা পেশেন্ট পাবো যে মাসে দেখা যাচ্ছে যে 3 বার 4 বার দেখা যাচ্ছে যে মিনস্ট্রেশন হচ্ছে, বা দেখা যাচ্ছে কারো মিনস্ট্রেশন শুরু হয়েছে আর বন্ধ হচ্ছে না। কেমন এরকম সময় অনেক পেশেন্ট এসে বলবে যে তাহলে কি অবস্থা আপনার, ইয়েটার কেমন, মানে ব্লিডিং যেটা হচ্ছে সেটা কালার কেমন, একদম উজ্জ্বল লাল বর্ণ, বলবে টকটকে লাল বর্ণ। সেক্ষেত্রে চোখ বন্ধ করে আপনি প্রথমে মিলিফোলিয়াম দিতে পারেন। মিলিফোলিয়াম দিলে সর্বপ্রথম আপনার হচ্ছে ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে। ব্লিডিংটা বন্ধ হয়ে যাওয়ার পরবর্তীতে তারপরে সিমটম ওয়াইজ আপনি অ্যানাদার তার কনস্টিটিউশনাল রেমেডি গুলো দিয়ে আপনি কভার করে দিতে পারবেন, ঠিক আছে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বললাম। এই জায়গাতে মিলিফোলিয়াম যেহেতু এসেছে, আমি একটা ছোট্ট একটা কেস যদি এখানে বলি, আপনারা কি মনে করবেন সেটা আমি জানি না। আমি খুব ক্রিটিক্যাল একটা কেস ছিল, হয়তো জানি না আপনারা প্র্যাকটিস লাইফে এরকম পেশেন্ট পাবেন কিনা বা কেউ পেয়েছেন কিনা, সেটা হয়তো পেতে পারেন। তবে আমি পেয়েছিলাম কি, একটা বাচ্চা, তার বয়স হচ্ছে 12 বছর বয়স, মেয়ে বাচ্চা। তার হচ্ছে নাক দিয়ে রক্ত পড়ে এবং সেই সাথে তার চোখ দিয়ে রক্ত আসে, চোখের কানি দিয়ে রক্ত, লাল টকটকে রক্ত গড়িয়ে পড়ে। এটা নিয়ে অ্যালোপ্যাথিক অনেক অনেক চিকিৎসা করছে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে অনেক একটু দরিদ্র পরিবারের অনেক টাকা পয়সা অ্যারেঞ্জ করে ওকে সিদ্ধান্ত নেওয়া হয় ওকে ইন্ডিয়াতে নেওয়া হবে, এরকম চিন্তা ভাবনা। আমাদের দেশের একটা টেন্ডেন্সি আছে, রোগ যদি একটু জটিল 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 যদি হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে ইন্ডিয়াতে নিয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা থাকে। তো ওই রকম পরিকল্পনা তাদের ছিল। এর মধ্যে তার প্রতিবেশী বলে যে আমরা তো এক ডাক্তারবাবুর কাছে চিকিৎসা নেই, আমার বাচ্চার হচ্ছে নাক দিয়ে রক্ত পড়তো, তো ওই বাচ্চাটাকে দেখা যাচ্ছে যে ওখানে নিয়ে যে কিছুদিন চিকিৎসা করানোর পরিবর্তে আমার বাচ্চাটা সুস্থ হয়ে গেছে। এই বাচ্চা যেহেতু নাক দিয়েও রক্ত পড়ে, চোখ দিয়েও রক্ত পড়ে, তো রক্ত পড়াই তো ঘটনা। তো আপনারা ইচ্ছে করলে একটু ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন, ইন্ডিয়া যান তাতে সমস্যা নাই, একটু পরামর্শ করতে পারেন। যাই হোক, উনি সাথে করে নিয়ে এসেছিলেন পেশেন্টটা। আমি সবকিছু দেখলাম, আমার কাছে যখন বসেছিল তখন ওই বাচ্চার হচ্ছে চোখের আহ নেত্রনালী দিয়ে দেখা যাচ্ছে রক্ত বাইর হচ্ছে, লাল টকটকে রক্ত, ঠিক আছে। আমি আর কোনো কিছুই দেখি না, এমনি গল্প করেছি, মানসিক সান্ত্বনা দিয়েছি, কিন্তু ওষুধ সিলেকশনের জন্য আর কোনো কিছু ভাবি নাই। আমি তাকে মিলিফোলিয়াম 200 2 ঘন্টা পর পর খেতে দিয়েছিলাম, 2 দিন খেয়েছে, তারপর বইতে ফাইটম দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ওকে আর ইন্ডিয়া যেতে হয়নি, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। এখনো বাচ্চাটা সুস্থ আছে, এখন বড় হয়ে গেছে, এখন মোটামুটি বয়স 15-16 বছরের মতো হবে, এরকম কন্ডিশন। আমি তখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম, নাটোরে ছিলাম, তো সেই অবস্থা, ঠিক আছে। তো মিলিফোলিয়াম এই ক্ষেত্রে দেখুন রক্তটা কেমন হবে, রক্তস্রাবটা হবে উজ্জ্বল লাল বর্ণ। এখন মিলিফোলিয়াম আপনারা যখন পড়বেন, মিলিফোলিয়ামের এই কথা বলা হয়েছে যে শরীরে যে কোনো অঙ্গ দিয়েই হোক, যদি উজ্জ্বল লাল বর্ণের যদি রক্তক্ষরণ যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে মিলিফোলিয়াম সর্বাগ্রে মাথায় রাখার কথা বলে, যেমন নরেন্দ্রনাথে পড়েছিলাম অনেক আগে। যাই হোক, হয়তো দেখা যাচ্ছে একটু মিচিংও হতে পারে, তো অনেক আগে আমি পড়েছিলাম, আমার মনে আছে এতটুকু। আপনারা একটু নরেন্দ্রনাথ খুঁজে দেখবেন, এর সাথে আরো ভালো কিছু পাবেন আশা করা যায়। এই হলো অবস্থা। আর আঘাতজনিত কারণে নাক থেকে রক্তস্রাব, এটা তো গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর্নিকা প্রথমে দেখা যাচ্ছে যে করবেন। আচ্ছা, এখানে পেন থাকার কথা এটা বলেছেন, পেন নাও থাকতে পারে, পেন নাও থাকতে পারে, তবে ব্লিডিংটা যদি উজ্জ্বল লাল বর্ণ যদি হয় তবে অবশ্যই মিলিফোলিয়াম, ঠিক আছে এইটা। আর এই যে কথাটা বললাম, কারো মিনস্ট্রেশন শুরু হয়েছে, দেখা যাচ্ছে যে হতেই আছে আর থামছে না, কিন্তু দেখা যাচ্ছে যে রক্তটা একদম উজ্জ্বল লাল বর্ণ, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিলিফোলিয়াম আমি সর্বাগ্রে ব্যবহার করে থাকি। এবং যদি আনাদার কিছু সিমটম গুলো থাকে, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কালচে কালারের হয়, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের পালসেটিলা ব্যবহার করতে হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে চাপ চাপ দলা দলা রক্ত বাইরে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কালো বর্ণের চাপ চাপ রক্ত যেটা বের হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা হেমামিলিসের কথাটা মনে রাখতে পারি, ঠিক আছে। এরকম অনেক মেডিসিন গুলো আছে, আমাদের স্যাবাইনা আছে, পরম বন্ধু, মেয়েদের পরম বন্ধু, ঠিক আছে। মেট্রোমেনোরেজিয়া যাদের হয় এদের ক্ষেত্রে পরম বন্ধু হচ্ছে স্যাবাইনা, ঠিক আছে। তো এগুলি ব্যাপারগুলোর দিকে লক্ষ্য রাখবেন। স্যাবাইনার রক্ত লাল, কিন্তু মিলিফোলিয়ামটা বেশি লাল, ঠিক আছে স্যার।
আর এখানে আর্নিকার কথাটা আমরা জানি, আর্নিকা হচ্ছে খুব স্পর্শকাতর থাকবে, তার আশেপাশে হাত নিয়ে যেতে দিবে না। আর আর্নিকার আঘাত লাগলে সেই জায়গায় দেখা যাচ্ছে কালচে একটা দাগ পড়ে। ঠিক আছে, এটা ব্যাপারটা মাথায় রাখবেন। তবে আঘাত জনিত কারণে যদি আপনি আর্নিকা দিয়ে নাক থেকে রক্ত পড়ছে, সেটা তো আঘাতজনিত কারণেই হোক আর যেই কারণে কেন না হোক, আমি এটা বলবো যে কখনো দেখা যাচ্ছে যে যে এটা দিয়ে যদি ফেল যদি পড়েন, তাহলে মিলিফোলিমের দিকে তাকাবেন, একবার তাকিয়ে আসবেন। ঠিক আছে। আর একটা এখানে কথা হচ্ছিল যে ভিকারিয়াস, এখানে বলা হচ্ছিল বিকল্প ঋতুস্রাব। বিকল্প ঋতুস্রাব, ঋতুস্রাব সাধারণত জরায়ু থেকে হওয়ার কথা। এখানে যে কথাটা আসছিল সেটা হচ্ছে যে জরায়ু থেকে না হচ্ছে, অ্যানাদার দিক থেকে হচ্ছে। এখানে যদি মানে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যদি নাক দিয়ে যদি রক্তস্রাব যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে পরম বন্ধু মনে রাখবেন, আজকে একটা কথা বলে রাখি, ধনন্তরী মনে রাখবেন, যে এইটা ব্রায়োনিয়ার কথা ভুলবেন না। ব্রায়োনিয়া দেখবেন দেওয়ার সাথে সাথে দেখবেন জাদুর মতো কাজ হয়ে গেছে, আলাউদ্দিনের চেরাগ পেয়ে গেছেন মনে হবে, এরকম কাজ করবে। নাক দিয়ে রক্ত পড়তেছে, কিন্তু তার মিনস্ট্রেশন হওয়ার কথা, মিনস্ট্রেশন বন্ধ হয়ে যে কি হয়েছে, নাক দিয়ে রক্ত পড়তেছে। এই ক্ষেত্রে যত পেশেন্টকে আমি ব্রায়োনিয়া দিয়েছি, কোনো পেশেন্ট ফেরত যায়নি, প্রত্যেকটা পেশেন্ট গুলোকে এখানে খুব ভালো রেজাল্ট পেয়েছি। ঠিক আছে। তাহলে স্যার মিনস্ট্রেশন কিসের বন্ধ জন্য হয়ে যদি, ব্রায়োনিয়া বললেন স্যার? আরেকবার জি, বললে ভালো হতো। স্যার ব্রায়োনিয়া কিসের জন্য বললেন? যদি আরেকবার বললে ভালো হতো, রিপিট। ব্রায়োনিয়া বললাম বললাম এটা যদি মিনস্ট্রেশন হওয়ার কথা, মিনস্ট্রেশন না হয়ে যদি নাক দিয়ে রক্তক্ষরণ যদি হয়, নাক দিয়ে যদি মিনস্ট্রেশন বন্ধ হয়ে যদি নাক দিয়ে রক্তক্ষরণ যদি হয়, সেক্ষেত্রে ব্রায়োনিয়া দিয়ে কখনো ব্যর্থ হয়েছে এরকম ইতিহাস নাই। এতটুকুই বললাম। ধন্যবাদ স্যার, সামনের দিকে এগোতে পারেন। আপনাকেও ধন্যবাদ স্যার। তাহলে আমরা দেখলাম যে স্যার যেটা বললেন, আমরা এই ফিজিক্যাল জেনারেলটা পড়ছিলাম, হেমোরেজ ফ্রম এভরি মিউকাস আউটলেট, নোজ, থ্রোট, লাংস, স্টমাক, বলস, ওটিরাস, মিলিফোলিয়া ফেরামেট এবং মিলিফোলিয়ামের সাথে পার্থক্য করলেন স্যার। মেট্রোরেজিয়া, ভিকারিয়াস, ট্রমাটিক ইপিস্টেক্সিস, আমি ভুল বলেছিলাম তখন, স্যার এটা অনুবাদ করেছেন, আমি লক্ষ্য করিনি। আমাদের তো এটা অনুবাদটা হলো যে রক্তস্রাবের কথা বলা হচ্ছে দেহ থেকে। দেহের শৈশিক ঝিল্লিযুক্ত পথ যেমন নাক, গলা, ফুসফুস, পাকস্থলী, অন্ত্রনলী, জরায়ু হতে রক্তক্ষরণ হয়। আর জরায়ু থেকে অতিরিক্ত যেটা রজস্রাব, মেট্রোরেজিয়া, সেটা লক্ষণ রয়েছে। আর বিকল্প ঋতুস্রাবের কথা আমরা দেখলাম, ভিকারিয়াস, যেটা নাক হতে আঘাতজনিত কারণে, ট্রমাটিক ইপিস্টেক্সিস, এটার কথা হলো নাক থেকে আঘাতজনিত কারণে রক্তস্রাব। এটার অনুবাদটা রয়েছে, আমি খেয়াল করিনি যে এখানে এটা রয়েছে। নাক হতে আঘাতজনিত কারণে যদি রক্তস্রাব হয়, সেখানে অ্যাসিটিক অ্যাসিড এবং আর্নিকার সাথে আমরা তুলনা করবো ইনশাল্লাহ। আর তারপরের লাইনে চলে যাচ্ছি, গ্রেট প্রোস্ট্রেশন, তার একটা অবসন্নতা রয়েছে, ভীষণ অবসন্নশীল। অবসন্ন মানে কি, সে মানে তার ভালো লাগে না, শরীর খুব দুর্বল, অবসন্ন, হ্যাঁ, অবসন্ন হয়ে পড়েছে, গ্রেট প্রোস্ট্রেশন রয়েছে, তার ভীষণ অবসন্নতা রয়েছে। আফটার ইনজুরিস, যে তার আঘাতের পরে, আঘাতের পরের সমস্যা, যে কোনো আঘাতের পরে যদি কোনো সমস্যা দেখা দেয়, সেসব ক্ষেত্রে এটা আফটার ইনজুরিস, এটা সালফিউরিক অ্যাসিডের সাথে তুলনা করতে বলা হয়েছে। আফটার সার্জিক্যাল শক, অস্ত্রোপচারের পরে যদি তার কোনো ধরনের সমস্যা হয়, সেখানের কথা বলা হচ্ছে। আফটার অ্যানেস্থেটিক্স, যে অপারেশনের সময় যে অ্যানেস্থেসিওলজিস্ট যে অ্যানেস্থেসিয়া করে, অজ্ঞান করে, সেটা থেকে যদি তার কোনো রোগের উৎপত্তি হয়, সেক্ষেত্রে তাহলে অপারেশনের পরে বা অ্যানেস্থেসিয়ার থেকে বা আঘাতের পরে কোনো সমস্যা হলে তার মধ্যে একটা চরম অবসাদ থাকে, অবসন্নতা থাকে, তার সে খুব দুর্বল থাকে। তাহলে এটার বাংলাটা, এই ওষুধটা ভীষণ অবসন্নতা রয়েছে এবং পক্ষাঘাতের পরে সমস্যায়, আঘাতের পরে, সরিটা এটা পিটা কেটে কাটা যাবে, আঘাতের পরে সমস্যা এটা ব্যবহৃত হয়। অস্ত্রোপচারের পরে অভিঘাত, মানে অপারেশনের পরে কোনো সমস্যায়, এবং চেতনানাশক ওষুধ প্রয়োগের পরে সমস্যা দেখা দিলে, যেটা অ্যানেস্থেসিয়া বলে। আর তারপর থার্স্ট, তার পিপাসার কথা বলা হচ্ছে। ফিজিক্যাল জেনারেল পড়ছিলাম আমরা। আমরা তাহলে কি পড়ছি? অ্যাসিটিক অ্যাসিড রেমেডিটি পড়ছি, এটার ফিজিক্যাল জেনারেল। এখানে থার্স্টের কথা বলা হচ্ছে, তার পিপাসাটা কেমন থাকবে, ইন্টেন্স পিপাসা, তার পিপাসাটা ইন্টেন্স। তাহলে তার আমরা যেটা পড়েছি যে তার যে পিপাসাটা, এটা প্রচুর পিপাসা থাকবে তার, যেটা আমাদের নরেন্দ্রনাথ স্যারও বলেছেন যে তার রক্তস্রাবের কথা আমরা দেখলাম তার, এবং তার যে পিপাসার কথা, প্রচুর পিপাসা, প্রবল পিপাসা থাকবে তার, ইন্টেন্স পিপাসা তার। যে এখানে আমাদের এলেন স্যারও সে কথা বলেছেন নরেন্দ্রনাথ স্যারের সাথে, থার্স্ট, ইন্টেন্স পিপাসা তার, বার্নিং। এবং এটা তার যে পিপাসাটা, সেটা থাকবে যে ভীষণ একটা তার পিপাসা থাকবে।
প্রচুর পিপাসা এবং জ্বালা করে একটা পিপাসা, মানে তার পিপাসার জন্য জ্বালা করবে, বার্নিং এটা থার্স্টনেস থাকবে। আর ইনসেটিবল ইভেন ফর লার্জ কোয়ান্টিটিস ইন ড্রপ সি, তো তার এই যে ইনসেটিবল ইভেন ফর লার্জ কোয়ান্টিটিস ইন ড্রপ সি, তো সুতরূপ ডায়াবেটিস ও দীর্ঘদিনের উদরাময় রোগীর মধ্যে এমন তৃষ্ণা দেখা যায় যা প্রচুর জল পানেও নিবৃত হয় না। তো এটা কি বলছেন স্যার, যে এটা কোথায় দেখা যায়, যে ইনসেটিবল ইভেন ফর লার্জ কোয়ান্টিটিস ইন ড্রপ সি, ডায়াবেটিস, ক্রনিক ডায়রিয়া। তো এই যে এইসব রোগে সে প্রচুর পানি পান করে, প্রচুর জল পান সত্ত্বেও তার এটা নিবৃত হয় না। এমন তৃষ্ণা দেখা যায় রোগীর মধ্যে, যে এই যে বলা হচ্ছে রোগীর মধ্যে এমন তৃষ্ণা দেখা যায় যা প্রচুর জল পানেও নিবৃত হয় না, মানে তার তৃষ্ণা মিটে না। এটা কখন? ডায়াবেটিস, দীর্ঘদিনের উদরাময়, আর কি বলছেন যে ড্রপসি মানে সুদ, ডায়াবেটিস, ক্রনিক ডায়রিয়া মানে পুরাতন ডায়রিয়া, ডায়াবেটিস এবং সুদ যেটা শরীরে পানি আসে, এইসব রোগের ক্ষেত্রে শরীরে এইসব যাদের হয়, এইসব রোগীদের কি হয়, অনেক পিপাসা, তাদের পানি পান করে প্রচুর, কিন্তু জল পানেও তাদের প্রচুর জল পানেও এটা পিপাসাটা নিবৃত হয় না। ইনসেটিবল থ্রাস্ট যেটাকে বলে, ইনসেটিবল থ্রাস্ট মানে পিপাসাটা তার প্রচুর জল পান করলেও তার পিপাসা দূর হয় না। তো বাট নো থার্স্ট ইন ফেভার, যেটা আমরা নরেন্দ্রনাথ স্যারের বইয়ে পড়েছি, স্যার যেটা বলেছেন যে জ্বরে পিপাসা নাই কিন্তু অন্যান্য রোগের সাথে প্রবল পিপাসা কিন্তু জ্বরে পিপাসা নাই, বাট নো থার্স্ট ইন ফেভার, এটা কিন্তু গ্রেট সিম্পটম আপনারা দেখতে পাচ্ছেন, এটা এলেন স্কিনোটে বোল্ড করা রয়েছে। জ্বরের সময় কোনো পিপাসা নাই, কিন্তু জ্বরের সময় কোনো পিপাসা থাকে না, তার জ্বরের সময় কোনো পিপাসা থাকে না, এটা কথাটা আমরা মনে রাখবো। অন্যান্য রোগের সাথে প্রচুর পিপাসা। তারপর ক্যানট স্লিপ লেইং অন দি ব্যাক, যে কথাটা আমরা আমাদের ফ্রান্স বারমুলেন স্যার বলেছেন, লিপি স্যার বলেছেন, যে সে তার চিত হয়ে শুলে তার সবকিছু অ্যাগ্রাভেশন হয়, সে শুইতেই পারে না। ক্যানট স্লিপ লেইং অন দি ব্যাক, সে পিঠের উপরে ভর করে সে শুইতেই পারে না। স্লিপস বেটার অন 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 ব্যাক, এটা তাহলে চিত হয়ে শুলে সে কে ভালো বোধ করে? আর্সেনিক। চিত হয়ে শুলে অ্যাসিটিক অ্যাসিডের অ্যাগ্রাভেশন হয়, আর্সেনিকের উপশম হয় চিত হয়ে শুলে। স্লিপস বেটার অন ব্যাক, আর্সেনিক, যেটা ব্র্যাকেটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যে এই লাইনটা পড়ছি আমরা, এই যে এই লাইনটা এই পর্যন্ত আমরা এখানে সেমিকোলন রয়েছে, যেহেতু সে চিত হয়ে শুইতে পারে না, অ্যাসিটিক অ্যাসিড, আবার ব্র্যাকেটে রয়েছে স্লিপস বেটার অন ব্যাক, আর্সেনিক চিত হয়ে শুলে উপশম, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড চিত হয়ে শুলে অ্যাগ্রাভেশন, দুটো বিপরীত। তাহলে সেন্সেশন অফ সিনকিং ইন ডিসপেনিয়া, তাহলে তার একটা কি রয়েছে, তার যে দেখা যায় তার যে রোগীর পেটের মধ্যে একটা শূন্যতা বোধের একটা অনুভূতি, সেন্সেশন অফ সিনকিং, এই যে এই লাইনটা, সেন্সেশন অফ সিনকিং ইন অ্যাবডোমেন কজিং ডিসপেনিয়া, এটার এই যে বাংলাটা এখানে, যে রোগীর পেটের মধ্যে শূন্যতা বোধের অনুভূতি জন্মায়, যার কারণে তার ডিসপেনিয়া দেখা দেয়, মানে শ্বাসকষ্ট দেখা দেয়। এই যে পর্যন্ত রোগীর পেটের মধ্যে একটা সেন্সেশন অফ সিনকিং, যেটা সেন্সেশন অফ সিনকিং ইন অ্যাবডোমেন কজিং ডিসপেনিয়া, শ্বাসকষ্টের কারণে তার পেটের মধ্যে কিন্তু এটা হচ্ছে। কেন হচ্ছে? শ্বাসকষ্টের কারণে। কি হচ্ছে? একটা শূন্যতা বোধের অনুভূতি হচ্ছে কোথায়? পেটের মধ্যে। পেটের মধ্যে শূন্যতা বোধের অনুভূতি হয় কখন? শ্বাসকষ্টের কারণে। তারপর রেস্ট বেটার লেইং অন বেলি, যেটা আমরা মডালিটিতে ফ্রান্স বারবুলেন স্যার, লিপি স্যার বলেছেন যে উপর হয়ে শুলে উপশম। রেস্ট বেটার লেইং অন বেলি, মানে বেলির উপরে যদি সে লেইং করে, মানে উপর হয়ে শোয়, পেটের উপর চাপ দিয়ে, তাহলে বেটার অনুভব করে। যখন সে এইভাবে রেস্ট বিশ্রাম করে, পেটের উপরে ভর দিয়ে বিশ্রাম নিলে উপশম। রোগীর এই যে কথাটা বাংলা, রোগী পেটের উপর ভর দিয়ে বা উপর হয়ে বিশ্রাম নিলে আরাম বোধ করে, যেটা এমন কার্ভে রয়েছে। এমন কার্ভের সাথে উপর হয়ে, তাহলে আরেকটা রেমেডি রয়েছে উপর হয়ে শুলে উপশম, সেটা হলো এমন কার্ভ। তাহলে অ্যাসিটিক অ্যাসিড এবং এমন কার্ভ, উপর হয়ে শুলে উপশম। তো স্যার এটা এই চ্যাপ্টারটাতে স্যার এখানে দু চার কথা বললে ভালো হয়, যে আমাদের যেগুলো রয়েছে জি স্যার, জন্য। জি স্যার, আমি এখানে ইন্ডিকেটিং একটু পয়েন্ট বলি। সেটা হচ্ছে আমাদের একটা অবসন্নতার একটা কথা আসছিল, তাই না? জি স্যার। আঘাতের পরে যদি অবসন্নতা যদি বোধ যদি আসে, তাহলে দেখা যাচ্ছে যে এখানে দুইটা মেডিসিনের কথা বলা হয়েছে, একটা হলো অ্যাসিটিক অ্যাসিড আর একটা হলো সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে না? জি স্যার। এটা দুইটা কথা বলা হয়েছে। তো এখানে দেখেন সালফিউরিক অ্যাসিড সম্পর্কে, সালফিউরিক অ্যাসিডের
এই অবসন্নতার একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের নেই। যেমন কেমন, এই অ্যাসিটিক অ্যাসিডের পেশেন্ট গুলো অতি দুর্বল এবং অবসন্ন। দেখেন এর শরীরে হচ্ছে মনে হবে সে সমস্ত দেহ তার কাঁপতেছে। কি হবে অনুভূতিটা, কেমন হবে? সারা দেহ সে কম্পনের অনুভূতি বোধ করে, মনে হচ্ছে সমস্ত শরীর কাঁপতেছে। কে অনুভূত করে? রোগী অনুভূত করবে, কিন্তু প্রকৃতপক্ষে তার দিকে তাকালে সেটা সেটা বোঝা যায় না। ঠিক আছে, সেটা কিন্তু তার দিকে আপনি যখন তাকাবেন তখন কিন্তু এটা আপনি বুঝতে পারবেন বা দেখতে পাওয়া যাচ্ছে না যে তার শরীর কাঁপতেছে, অথচ পেশেন্ট এসে কি বলবে, স্যার আমার শরীর অনেক কাঁপতেছে। ঠিক আছে, তার ভিতরে এই অনুভূত হবে। এটা আপনি অ্যাসিটিক অ্যাসিডে পাবেন না। এটা হচ্ছে কোথায় পাবেন? এটা এক্সেপশনাল একটা দেখার জায়গাটা হচ্ছে আপনার হচ্ছে সালফিউরিক অ্যাসিডের। সালফিউরিক অ্যাসিডের অবসন্নতা কিন্তু এইরকম অবসন্নতা। এবং সেই সাথে দেখেন সালফিউরিক অ্যাসিডের পেশেন্টের হচ্ছে অদম্য পিপাসা থাকে, এই আপনার হচ্ছে নাইট্রিক অ্যাসিডেও অদম্য পিপাসা থাকবে। কিন্তু এরা কি খেতে চায়? এরা হচ্ছে মদ খেতে চায়। তারা সালফিউরিক অ্যাসিডের পেশেন্টটা হচ্ছে মদ খেতে চায়। তার যাবতীয় যেগুলি পীড়া, যেমন দেখি আমরা নাক্সভমের রোগীগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্রু খাবারগুলো খায়, যেমন এই খাবারগুলোর বেশি পছন্দ। এই সালফিউরিক অ্যাসিডের পেশেন্ট ওরা মদ্যপায়ী হয়, এরা মদ খেতে বেশি পছন্দ করে। ঠিক আছে, আবার ছোট বাচ্চা যেগুলি দেখবেন এরা অনেক সময় গুলিয়ে ফেলে, অনেক সময় গুলিয়ে ফেলে সরিনামের সাথে গুলিয়ে ফেলে। কিভাবে সরিনামের সাথে গুলিয়ে ফেলে? সরিনামের পেশেন্ট গুলো আমরা যেগুলি বাচ্চাদের কি হয়েছে, যতই সাবান দিয়ে গোসল করানো কেন না হোক, তার গা থেকে একটা কেমন জানি বিশ্রী একটা গন্ধ আসে। ঠিক আছে না? ঠিক তেমনটি সালফিউরিক অ্যাসিডের পেশেন্ট গুলোকে আপনি যত রকম ভাবে পরিষ্কার করেন, এর গায়ে থেকে একটা টক টক গন্ধ আসবে। এর গায়ে থেকে একটা টক টক গন্ধ আসবে। কেন আসবে বলুন তো? সালফিউরিক অ্যাসিড হচ্ছে অ্যাসিডের রাজা, এ তো টক হবেই, তাই না? এটা তো টক হবেই, টক টক একটা গন্ধ থাকবে। এই কারণে তো সালফিউরিক অ্যাসিডের পেশেন্ট গুলোর ক্ষেত্রে এরকম ব্যাপারটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা আপনারা মনে রাখবেন। ঠিক আছে, সে কি অনুভূত করে আমি যেটা বললাম, অনেকগুলো গুরুত্বপূর্ণ লক্ষণ আছে, তার মধ্যে থেকে এই অবসন্নতা ঘটিত যে ব্যাপার, সেটা হচ্ছে সে সমস্ত শরীরে মনে করে তার সমস্ত শরীর কাঁপতেছে, কিন্তু প্রকৃতপক্ষে আপনি দেখলে তা বুঝতে পারবেন না। ঠিক আছে, আর এরা হচ্ছে সাধারণত এদের এদের অভ্যাসটা, সালফিউরিক অ্যাসিডের আরো কিছু কিছু অভ্যাস, কুঅভ্যাস গুলো আছে। কুঅভ্যাস গুলোর মধ্যে এই যে মদ্যপায়ী, এরা সহসায় ঘুমাতে চাইবে না, শেষের দিকে যে ঘুমাবে, রাত শেষের দিকে ঘুমাবে। কিন্তু সে শেষের দিকে ঘুমাবে এটা ঠিক আছে, কিন্তু খুব সকালে সে ঘুম থেকে উঠে পড়বে। এইটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা ব্যাপার। সে দেরিতে ঘুমাতে যাবে ঠিক আছে, কিন্তু সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে। আমি একটা এই অ্যাসিটিক অ্যাসিডের একটা পেশেন্টকে আমি দিয়েছিলাম, ছেলেটার বাসা হচ্ছে রংপুরে, আমাদের সাথে নাটোরে থাকতো। তো এই ছেলেটা হচ্ছে ও চুরি টুরি করে দেখা যাচ্ছে মদ টদ খায়, কিন্তু সকালবেলা সে ঘুম থেকে উঠে ও হচ্ছে ইয়ে করে, মানে এটা হলো দেখেন কেমন এরা এরা কেমন নেশাখোর, এগুলি ব্যাপারটা মানে এরা হলো সিফিলিটিক মায়াজমের পেশেন্ট। যাই হোক, পড়াশোনার মধ্যে এসে যে বাস্তব কথাটা এখানে বলছি, এই ছেলেটা, ওর কাছে সবসময় বিদেশি পারফিউম থাকে, যেগুলো বডি স্প্রে গুলো খুব দামি দামি বডি স্প্রে থাকে। ওই ছেলেটা সকালে ঘুম থেকে সবার আগে উঠবে, মেসের খালা যখন রান্না করতে আসবে ওই তার আগে উঠবে, উঠে থেকে কি করবে, ও হচ্ছে এক বেশি গাঁজা সাজা নেবে, নিয়ে হচ্ছে গাঁজা টানবে, গাঁজার ধোঁয়ার সাথে সাথে সে বডি স্প্রে মারবে, ধোঁয়া মুখ দিয়ে ছাড়ছে, বডি স্প্রে মারবে। ও রুমে গেলে আপনি বুঝতে পারবেন সে গাঁজা খাইছে। ঠিক আছে, এটা খাওয়ার পরবর্তীতে সে কি করবে, সে হচ্ছে আমাদের ডেসোপেন 2, আমরা যে জানি ঘুমের ঔষধ, এটা একবারে 5টা 7টা 8টা 10টা সে খায়। খাওয়ার পরবর্তীতে তার মধ্যেও কোনো একটু ঢুলু ঢুলু ভাব, কিন্তু তার পরবর্তীতে এনাদার কোনো কিছু হয় না। কিন্তু সে প্রচুর মদ খেত, কিন্তু ঘুমাতেও হচ্ছে সে অনেক পরে, আমাদের অনেক পরে ঘুমাতো। সে কখন ঘুমাতো অনেক সময় অনেকে বলতেই পারতো না, রুমমেটরা বলতে পারতো না সে কখন ঘুমাইছে। ঠিক আছে, সে কখন ঘুমাইছে, কিন্তু সে ঘুম থেকে আবার সবার আগেই উঠে। তো এই পেশেন্টটাকে শুধুমাত্র এই লক্ষণের উপর ডিপেন্ড করেই আমি তাকে হচ্ছে ইয়ে দিয়েছিলাম। তার একটা আরেকটা বৈশিষ্ট্য যেটা ছিল, প্রত্যেক বসন্তকালে তার গায়ে চুলকানি হবে, বসন্তকাল শেষ চুলকানি চলে যাবে। এই সিম্পটম দেখে আমি তাকে এই সালফিউরিক অ্যাসিড প্রয়োগ করেছিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো ফলাফল পেয়েছিলাম। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। তাহলে সরি, আরো হচ্ছে এখানে আরো কিছু মেডিসিনের কথা যেটা বলা হয়েছিল, আর কি কি এখানে পার্থক্যটা ছিল স্যার, এখানে আমি একটু ভুলে গেছি, একটু স্যার ইন্ডিকেট যদি করতেন। মানে স্যার উপর হয়ে শুলে উপশম, এটা এমন কার্ভের সাথে স্যার। আচ্ছা,
আচ্ছা, এমন কার্ভের পেশেন্ট গুলো আমরা দেখেছি, এমন কার্ভের পেশেন্ট উপর হলে শুলে আরাম বোধ করে, এটা ঠিক আছে, কিন্তু এটা কেন আরাম বোধ করে সেটার একটা কথা বলি। এমন কার্ভের পেশেন্টের হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে এরা হাইড্রোজেনিয়েট পেশেন্ট, এদের হচ্ছে ঠান্ডা লাগার প্রবণতা বেশি থাকে। রাত্রিতে এদের নাক বন্ধ হয়ে থাকবেই থাকবে, থাকবেই থাকবে। এই নাক বন্ধ যখন হয়ে থাকবে তখন সে উপর হয়ে শুলে সে হচ্ছে কি করবে, অনেক বেশি স্বস্তি ফিল করবে, ঠিক আছে। আমরা জানি এমন কার্ভের পেশেন্ট গুলো দেখা যাচ্ছে যে একটু অলস টাইপের হয়ে থাকে, ঠিক আছে। তো এই দিকে একটু লক্ষ্য রাখবেন। তো এটা হচ্ছে হাইড্রোজেনিয়েট পেশেন্ট, এদের হচ্ছে ঠান্ডা লাগার প্রবণতা বেশি থাকে, নাক বন্ধ থাকে। এই যে নাক বন্ধ যখন থাকবে, যখন দেখবেন, তখন এরকম ক্ষেত্রে আমরা এমন কার্ভের কথাটা মনে রাখতে পারি, ঠিক আছে। একটা অবস্থা। তার পরবর্তীতে এখানে আরেকটা কথা বলা হয়েছিল, চিত হয়ে শুলে হচ্ছে ভালো থাকে কে, আর্সেনিক অ্যালবাম, তাই না। আর্সেনিক স্যার। আর্সেনিকের পেশেন্ট গুলো জানি এদের হচ্ছে অস্থিরতা আছে, মৃত্যু ভয় আছে, এবং রোগ আক্রমণ সাধারণত মধ্যদিবা অথবা মধ্যরাত্রিতে হয়, ঠিক আছে। এদের হচ্ছে জলের পিপাসা থাকে, কিন্তু জলের পিপাসা কতটুকু থাকে, সামান্য। ঠোঁটে একটু পানি নিয়ে সবেমাত্র মনে হচ্ছে ঠোঁট ভিজে গেছে, তার পানির পিপাসাটা মিটে গেছে, কিন্তু কিছুক্ষণ পরবর্তীতে আবারও সে পানি খেতে চাইবে। এই যে একটা ব্যাপারগুলো, আমরা এইগুলি ব্যাপারগুলোর সাথে এইগুলো ডিফারেন্স গুলো করে নিব, ঠিক আছে। এই হলো অবস্থা স্যার, সামনের দিকে একটু এগোন স্যার। স্যার, তাহলে আমরা আর এটা দেখতে আর কিছু। পারলাম যে এখানে গুরুত্বপূর্ণ যে কথাগুলো ছিল, গ্রেড প্রোস্টেশন থাকে, জ্বর, অবসন্নতা এবং আঘাতের পরে তার যদি কোনো রোগ হয় এবং অপারেশনের পরে হয় বা এনেস্থেসিয়া দেওয়ার পরে হয়, বাট নো থার্স্ট ইন ফেভার, কিন্তু জ্বরে তার পিপাসা থাকে না, অন্যান্য সময় কিন্তু প্রচুর পিপাসা থাকে আর সে চিত হয়ে শুইতে পারে না। কিন্তু চিত হয়ে শুইলে উপশম হয় আর্সেনিক, এটা মনে রাখবো। অ্যাসিডিক অ্যাসিড চিত হয়ে শুইতে পারে না, কিন্তু উপর হয়ে শয়। আর রেস্ট বেটার লেইং অন বেলি, এটা এমন কার্ভের সাথে তুলনা করতে বলা হয়েছে স্যার। এটা স্যার, এই লাইনটা একটু স্যার বললে এটা শেষ হয়ে যাবে স্যার। যে সে পেটের উপর ভর দিয়ে শয়, দুইটা মেডিসিন, এই অ্যাসিডিক অ্যাসিড এবং এমন কার্ভ স্যার। জি স্যার, এখানে যে এমন কার্ভে যে কথাটা বলা যেটা হচ্ছে, আমি সেটা এমন কার্ভ সম্পর্কে বলেছি, এমন কার্ভটা দেখার কথাটা বলেছি। দেখেন কিভাবে আপনি পাবেন এমন কার্ভের পেশেন্ট গুলো মোটা থলথলে হবে। আর এটা কেমন হবে, এটার পেশেন্ট গুলো কেমন হবে, অ্যাসিডিক অ্যাসিডের পেশেন্ট গুলো আপনি এখানে দেখুন, এটা জীর্ণ শীর্ণ হবে, ঠিক আছে। আর অ্যামোনিয়াম কার্ভের যে পেশেন্ট, সেটা কেমন হবে, মোটা থলথলে চেহারার হবে, ঠিক আছে। আমাকে বুঝতে পারছেন। এবং এই এমন কার্ভের পেশেন্টের আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে, এরা সকালবেলা যখন চোখ মুখ ধুবে তখন নাক দিয়ে আবার রক্ত পড়ে। ইপিস্টেসিসের এর আগে যে আমরা গল্পগুলো শুনে আসছি, পেরামেড শুনে আসছি, মিলিফোলিয়াম শুনে আসছি, ঠিক আছে না, আমার ব্রায়োনিয়ার গল্পটা শুনে আসছি। এটার আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এমন কার্ভের পেশেন্ট গুলো দেখা যাচ্ছে সকালবেলা যখন মুখ ধুবে তখন নাক দিয়ে রক্ত পড়ে, ঠিক আছে। এই ব্যাপারগুলো দিয়ে একটু মনে রাখবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে আরেকটা কথা যেটা বললাম, সেটা হচ্ছে এরা হচ্ছে রাত্রিতে নাক বন্ধ থাকে, কেমন নাক বন্ধ থাকে সেটাও শুনুন। সেটা হচ্ছে এরা নাক এতটাই বন্ধ থাকে যে এরা নাক দিয়ে নিঃশ্বাস ফেলতে নিতে পারে না, তখন তারা মুখ দিয়ে নিঃশ্বাস নিতে বাধ্য হয়, ঠিক আছে। জি স্যার। এইটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার গুলো এখানে থাকবে। আর এমন কার্ভের পেশেন্ট গুলো যে এখানে বলা হচ্ছিল উপর হয়ে শুয়ে থাকলে, তাই আমরা ডিফারেন্সটা করে নিব, এটা মোটা থলথলে পেশেন্ট। আর এই পেশেন্টের অ্যানাদার হ্যাবিট গুলো যেটা দেখবো, সেটা আমরা বললামই যে এর হচ্ছে নাক বন্ধ থাকে রাত্রিকালিতে, সে হচ্ছে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না, যার ফলে সে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে বাধ্য হয়। আমরা এখানে সহসায় পার্থক্য করে নিতে পারি, ঠিক আছে না স্যার। জি স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার। জি স্যার। তাহলে আমরা এখানে এগুলো দেখলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার বলছিলাম, এমন কাজ যেটা নাক বন্ধ হয়ে যায়, তো একটু পার্থক্য করে বলবেন শম্ভু কাজটা কেমন ভাবে কাজ করে স্যার? শম্ভু কাজটা ওখানে তো নাক বন্ধ হয়, পার্থক্যটা একটু যদি বলে দিতেন। আচ্ছা, আমি আমি আপনাকে যেটা বলি যে দেখুন, সার্বকাস আমরা যখন এমন কার্ভ যখন পড়বো, তখন নাক বন্ধের সাথে আমরা রিলেটেড আরো মেডিসিন গুলো পাবো। হ্যাঁ, যে মেডিসিন গুলো পাবো আমরা সেখানে ডিফারেন্স করে দিব স্যার ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে যদি ওরা ডিফারেন্স করে দিতে চায়, আরো অনেক মেডিসিন আসবে, তখন আমাদের সময়টা দেখা যায় কালক্ষেপণ হয়ে যাবে অনেকটা। আজকে দেখেন 10টা 12 বেজে গেছে অলরেডি, আমাদের আর একটা সেশন আছে। কিছু মনে করবেন না, আপনারা সাথেই থাকেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন, সব দিয়ে দেবে ইনশাল্লাহ। জি কিছু মনে স্যার, করলেন স্যার? অসংখ্য ধন্যবাদ। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। ঠিক আছে স্যার। ধন্যবাদ স্যার। আমরা রেসপিরেটরি সিস্টেমে চলে যাচ্ছি, শ্বাস প্রশ্বাসের ব্যাপারে। ট্রু ক্রপ, ট্রু ক্রপ, প্রকৃত ক্রুপে আর কি, যে ক্রুপ কাশি যেটা ট্রু ক্রপ। আর
হিসিং রেসপিরেশন, সাই সাই শব্দযুক্ত শ্বাস প্রশ্বাসে হিসিং রেসপিরেশন, যেটা হিস হিস মানে সাই সাই শব্দযুক্ত শ্বাস প্রশ্বাস, সে নিঃশ্বাস নেওয়ার সময় সাই সাই শব্দ হবে। কফ উইথ দি ইনহেলেশন, মানে তার যে শ্বাস নেওয়ার সময় কাশি হয় যদি, তাহলে কার্যকর। তা স্পঞ্জিয়ার সাথে পার্থক্য করতে বলা হয়েছে যে সে যে নিঃশ্বাস নেওয়ার সময় তার কাশি হয়, কফ উইথ দি ইনহেলেশন, মানে নিঃশ্বাসের সাথে তার কাশি থাকে। লাস্ট স্টেজেস, তাহলে এই রোগীর শ্বাসকষ্টজনিত শেষ অবস্থাতেও এই ওষুধটি কাজ করে। লাস্ট স্টেজ মানে বোঝাচ্ছে জীবনের শেষ পর্যায়ে চলে এসেছে, লাস্ট স্টেজে শ্বাসকষ্টজনিত শেষ অবস্থা, যে তার মানে চরম অবস্থা, শ্বাসকষ্ট, মারা যাচ্ছে, এরকম শেষ স্টেজেও এই ওষুধটা কাজ করে। তো ক্রুপ কাশি, ক্রুপ জাতীয় শ্বাসকষ্টে এবং মারাত্মক ডিপথেরিয়ায় এটার দ্বিতীয় লাইনটা, ইনহেলেশন অফ ভাপুর অফ সিডার ভিনিগার হ্যাজ বিন সাকসেসফুলি ইউজড ইন ক্রুপ অ্যান্ড মেলিগনেন্ট ডিপথেরিয়া। তো এই যে মারাত্মক যে ডিপথেরিয়া এবং যে ক্রুপ, এই দুটার ক্ষেত্রে ভিনেগারের বাষ্প, যে ইনহেলেশন অফ ভাপুর অফ সিডার ভিনেগার, সিডার ভিনেগারের যে ভাপুর মানে ভাপ যেটাকে আমরা বলি, এটা যদি ইনহেলেশন নেয় তাহলে তার উপকার হয়। কোন সময়? মারাত্মক ক্রুপ জাতীয় শ্বাসকষ্টে এবং মারাত্মক ডিপথেরিয়ায়। ক্রুপ জাতীয় শ্বাসকষ্ট এবং মারাত্মক ডিপথেরিয়ায় সিডার ভিনেগারের যে বাষ্প, সেটা গ্রহণ করলে উপকার হয় তার। তো এখানে যে কথাটা স্পঞ্জিয়ার সাথে স্যার যে কফের যে ব্যাপারটা, এটা একটু জি, একটু দেখুন স্যার, একটু দেখুন, আমি যেটা বলছি এখানে দেখুন, স্পঞ্জিয়ার পেশেন্টটার ক্ষেত্রে উৎকণ্ঠা থাকবে, ঠিক আছে, উৎকণ্ঠা থাকবে, মৃত্যু ভয় থাকবে, মনে হবে শ্বাসটা বন্ধ হয়ে যাবে, এরকম ব্যাপারগুলো থাকবে। এবং এখানে দেখেন কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আছে। এখানে অ্যাসিটিক অ্যাসিডেরও হচ্ছে সাঁই সাঁই শব্দ থাকবে, স্পঞ্জিয়ারের ভিতরে সাঁই সাঁই শব্দ হবে। স্পঞ্জিয়ার ভিতরে শব্দ হচ্ছে হাপড়, চেনেন হাপড়? যারা দেখা যাচ্ছে যে এই যে কামারের কাজ করে না, এই হাপড় দিয়ে দেখা যাচ্ছে যে এই লোহা গরমের জন্য এই যে কয়লাতে আগুন এর জন্য বাতাস যেটা করতে হয়, এই বাতাস করার মধ্যে বুকের মধ্যে শব্দ হবে, এরকম পুস্তকে আমরা লেখা পেয়েছি। আহ, এই 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 হলো অবস্থা, ঠিক আছে। এবং সেই সাথে কি থাকবে? কাশি থাকবে, ঘুংরি কাশি বা কূপ কাশি, এগুলি, এই কাশিটা দেখে মধ্যরাত্রে পূর্বে বেশি হয়, ঠিক আছে। এটা কেমন? মধ্যরাত্রিতে পূর্বে বেশি হয় এই কাশিটা, একটা অ্যাগ্রাভেশনের ব্যাপারটা এটা আমরা দেখলাম। আরো অ্যাগ্রাভেশনের ব্যাপারটা দেখেন, স্পঞ্জিয়ার হচ্ছে রুগী হচ্ছে গরম ঘরে এবং উত্তাপে খারাপ হয়, গরম ঘরে এবং উত্তাপে সে খারাপ হয়। তাহলে কি হবে? উত্তাপে যদি খারাপ যদি হয় তাহলে শীত অবস্থায় সে ভালো থাকবে, ঠিক আছে। আবার দেখেন, উত্তাপে বৃদ্ধি পায়, এটা ঠিক আছে, কিন্তু আবার উত্তপ্ত খাদ্য এবং উত্তপ্ত পানি যদি খায় তাহলে ভালো থাকে। স্পঞ্জিয়ার পেশেন্ট গুলো রাত্রি থেকে কি করে? গরম পানি খায়, গরম চা খায়, ঠিক আছে। স্পঞ্জিয়ার পেশেন্ট এটা অ্যাসিটিক অ্যাসিডে পাবেন না। তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর একটা গুরুত্বপূর্ণ এখানে আরো চমৎকার কিছু লক্ষণগুলো আছে স্পঞ্জিয়ার। স্পঞ্জিয়া হচ্ছে শ্বাস প্রশ্বাস হচ্ছে যখন শুয়ে পড়ে তখন তা বৃদ্ধি পায়, যখন বিছানায় শুয়ে পড়ে তখন তার শ্বাস প্রশ্বাসটা বৃদ্ধি পায়। তাই কি করে? সে উঠে বসে সামনের দিকে ঝুঁকে বসে। কোন দিকে ঝুঁকে বসে? সামনের দিকে ঝুঁকে বসে। সামনের দিকে ঝুঁকে বসে, পেটে ব্যথা যদি হয় সামনের দিকে ঝুঁকে বসে, আমাদের কোন মেডিসিন আছে সালাউদ্দিন বাবু? স্যার একটু বলুন। সরি স্যার, মানে আমার স্যার কলসিন, স্যার কলসিন। কলোসিন আছে। কলোসিন যেমন সামনের দিকে পেটে পেটে হাত দিয়ে ধরে যেমন মনে হয় সামনের দিকে ঝুঁকে বসে, ঠিক তেমন যে শ্বাস প্রশ্বাসটা হচ্ছে শুইলের স্পন্দিয়ার বৃদ্ধি পায় রাত্রিতে, কখন মধ্যরাতের আগে বৃদ্ধি পাচ্ছে এবং গরম উত্তপ্ত ঘরে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। কিন্তু তথাপি দেখা যাচ্ছে সে কি করছে? গরম জল পানের পিপাসা বা গরম কিছু খাবার খেলে দেখা যাচ্ছে আরাম পাচ্ছে, সেই কারণে সে গরম খাবার চায়, ঠিক আছে। এবং সে শুয়ে থাকলে বৃদ্ধি পায়, উঠে বসে সামনের দিকে সে নত হয়ে ঝুঁকে বসে, তাতে সে আরাম পায়, ঠিক আছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। তাহলে আমরা রেসপিরেটরি সিস্টেমটা, তার শ্বাস প্রশ্বাস যন্ত্র, এই ব্যাপারে আমরা রেসপিরেটরি সিস্টেম অধ্যায় পড়লাম। এখন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল পরিপাকতন্ত্র, এই চ্যাপ্টারটা পড়বো। এখানে ডায়রিয়ার কথা বলা হচ্ছে। ডায়রিয়াটা কেমন থাকবে? কোপিয়াস, এক্সাস্টিং, গ্রেট থ্রাস্ট, গ্রেস থ্রাস্ট পর্যন্ত। তাহলে তার যে কখন তার সূত্ররোগে ইনড্রপসি, টাইফাস, তারপরে থিসিস উইথ নাইট সোয়েট। তাহলে তার উদরাময়ের কথা বলা হচ্ছে। সূত্ররোগে, টাইফাস জ্বরে ও যক্ষা রোগের সময় প্রচুর ডায়রিয়া হয় এবং শরীর অত্যন্ত অবসন্ন হয়ে পড়ে। তার শরীরটা কোপিয়াস, এক্সাস্টিং হয় তখন কখন? তার সূত্ররোগের ক্ষেত্রে, টাইফাস জ্বরে
এবং যক্ষা রোগের সময় রোগীর প্রচুর ডায়রিয়া হয় এবং শরীর অত্যন্ত অবসন্ন হয়। তো এইসব রোগের ক্ষেত্রে যদি প্রচুর ডায়রিয়া হয় এবং শরীর অত্যন্ত অবসন্ন হয়, সেক্ষেত্রে আমরা অ্যাসিডিক অ্যাসিডের কথা চিন্তা করব যে সুত রোগে, টাইফয়েড জ্বরে ও যক্ষা রোগের সময় রোগীর প্রচুর ডায়রিয়া হয় এবং শরীর অত্যন্ত অবসন্ন হয়ে পড়ে। আর তার যে আরেকটা কথা বলছেন স্যার, উইথ নাইট সোয়েট, তার রাতে ঘাম হয়, রাতে ঘাম হয়। আর তার সেই সাথে রাত্রে ঘাম হয় এবং অত্যাধিক পিপাসার কথা বললেন, যে তার গ্রেট থার্স্ট, অত্যাধিক পিপাসা এবং সেই সাথে রাত্রে ঘাম হয়। তাহলে এখানে স্যার যেটা বললেন যে টাইফাস জ্বর, যক্ষা রোগ এগুলোর সময় এবং সুত, টাইফাস জ্বর, যক্ষা এ সময় রোগীর প্রচুর ডায়রিয়া হয় এই রোগগুলোর সাথে এবং শরীরটা অত্যন্ত অবসন্ন হয় এবং সে সময় অত্যাধিক পিপাসা থাকে এবং রাত্রে ঘাম বের হয় তার শরীর থেকে, নাইট সোয়েট যেটা। তো এখানে কোনো পার্থক্য করতে বলা হয়নি, এই পরিপাক তন্ত্রটা পড়লাম। ফিমেল জেনিটালিয়াতে বলা হচ্ছে সোর বেলচিং অ্যান্ড ভমিটিং অফ প্রেগনেন্সি, বার্নিং ওয়াটার ব্রাশ অ্যান্ড প্রফিউজ সেলাইভেশন ডে অ্যান্ড নাইট। তাহলে এখানে বলা হচ্ছে যে গর্ভাবস্থায় অফ প্রেগনেন্সিতে কি হয়, টক উদ্গার হয়, সোর বেলচিং অ্যান্ড ভমিটিং। টক উদ্গার মানে টক ঢেকুর হয় এবং বমি হয়, টক বমি এবং টক ঢেকুর এবং বমি হয় কখন, অফ প্রেগনেন্সি, গর্ভাবস্থায় যদি এরকম হয়। এবং বার্নিং ওয়াটার ব্রাশ অ্যান্ড প্রফিউজ সেলাইভেশন জানি যে সে লালা, তার যে পেট থেকে জ্বালাকর অম্বলযুক্ত পানি গলা পর্যন্ত উঠে আসে। বার্নিং ওয়াটার ব্রাশ অ্যান্ড প্রফিউজ সেলাইভেশন, বার্নিং ওয়াটার ব্রাশ বলতে বোঝাচ্ছে যে পেট থেকে জ্বালাকর একটা অম্বলযুক্ত পানি, মানে যেটা টক পানি, সেটা গলা পর্যন্ত উঠে আসে ওই ঢেকুরের সাথে। এবং প্রফিউজ সেলাইভেশন হয়, তার প্রচুর লালা ঝরে সব সময়, ডে এন্ড নাইট, দিন রাত সব সময় তার কি হয়, প্রফিউজ মানে প্রচুর কি হয়, সেলাইভেশন হয় মানে লালা ঝরে। তো এটা